ঘটনা হচ্ছে আজকে বাংলাদেশের বিখ্যাত সর্প বিশারদ এবার বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাইছে আবু সাইদ, তার সাথে কথা বললাম এবং বললাম যে স্যার বাংলাদেশে নাকি সাপের উপদ্রব, বিষাক্ত সাপের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার যে খবর দেখতেছেন না, দেখাচ্ছে ইদানি যে বিষাক্ত সাপ উপদ্রব বৃদ্ধি পাওয়ার। আমি বললাম যে এটার কারণটাকে, বিষাক্ত সাপ বাড়বে কেন, জনসংখ্যা বাড়তেছে, এগুলো তো কমে যাওয়ার কথা। বলতেছে বাড়বে একটাই কারণ, তার কারণ শেয়াল, গুইসাপ, বেজি এগুলো কমে যাচ্ছে, এগুলো কমে যাচ্ছে। আর আগে যেখানে আবাদি জমি চরাঞ্চল, যেখানে খোলামারি, এখন সেখানে চাষাবাদ হচ্ছে, ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা এটা মারছে কারা বলতে পারো ভাই? না তাদের একটু ঠিকানা দরকার, কারা মারছে? হ্যাঁ হ্যাঁ এলাকার মারিছে, বাচ্চা পোলা বানাই মনে হয় মারিছে, ছেলে পেলে মারিছে। আচ্ছা কারা মারিছে একটু জানা দরকার। কত সুন্দর বাচ্চা রে, কি সুন্দর। এখন নিয়ন্ত্রণে রাখে, সাপও নিয়ন্ত্রণে রাখে। ওর যে লাঙ্গল বললাম না, যে কলের লাঙ্গলের ফলার মতো, ও এরকম করে করে মাটি খুঁজে ফেলে, মাছি খুঁজে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে ইঁদুর খায়, আবার সাপের ডিমগুলো খেয়ে ফেলে। এরা যত কমে যাবে, সম্প্রতি আপনার টেলিভিশনে বলা হচ্ছে, খবরে বলা হচ্ছে যে বিষাক্ত সাপের সংখ্যা আমাদের অঞ্চলে বৃদ্ধি পাবে। আজকে সকালে না বিকালে আশা যখন গেছে, তার কিছুক্ষণ আগে আমি কথা বলতেছিলাম আবু সাইদের সঙ্গে। উনি বাংলাদেশের বিখ্যাত সর্প বিশারদ এবং ওনার একটা বই বেরোইছে, উনি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাইছে। তো ওনারা জিজ্ঞাসা করলাম যে স্যার সাপের সংখ্যা বৃদ্ধি পাবে কেন, জনসংখ্যা বাড়তিছে, সাপ তো কমে যাওয়ার কথা। তখন সে বলতেছে সাপের সংখ্যা এই জন্য বৃদ্ধি পাবে, তার কারণ শিয়াল কমে যাচ্ছে, গুইসাপ কমে যাচ্ছে, বেজি কমে যাচ্ছে। এরা যত কমে যাবে তত বিষাক্ত সাপের সংখ্যা বৃদ্ধি পাবে। কালার সাপ মানুষের ঘরে ঢুকে যায়। এই সাপটা আপনার এই যে ইদানিং রাসেল ভাইপার বাংলাদেশের ছড়া যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে এই সাপগুলো কে নিয়ন্ত্রণে করে? সাপ ঘরে ঢুকলে রাসেল ভাইপার আপনি বুঝতে পারবেন না, আপনি ধান খেতে যাবেন না, ধানের কালার কি বলেন তো? ধান খেতে ইঁদুর কখন থাকে? যখন ধান পাকে, তখন ইঁদুরের উৎপাত বাড়ে না। আর ধানের কালার কি? এই সোনারা এটা এরা মারছে কে জানো? হলুদ কাঁচা না, এই কষা দিয়ে ভরাই মারছে। আপনার রাসেল ভাইপারের কালারও একই রকম, এমন ভাবে ক্যামোফ্লেজ দিয়ে থাকে, আত্মগোপন করে থাকে, আপনি দেখতেই পারবেন। আপনি যাওয়ার সাথে সাথে আপনার সবল দেবে। সাতক্ষীরা পর্যন্ত চলে আসছে রাসেল ভাইপার। আমাদের এই অঞ্চলে বিষধর সাপ নাই, খুব কম। আমি এই পর্যন্ত এত বছর ধরে আমরা কাজ করতেছি, এই অঞ্চলে বিষধর সাপে কামড়ের রোগী মৃত্যুর সংখ্যা নাই বললেই চলে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই প্রাণীটা, এই যে এই প্রাণীটা, এই যে এইটা কাজ করিস কেন? একমাত্র এই প্রাণীটার কারণে আমাদের এই অঞ্চলে বিষধর সাপ নাই। বিষধর সাপে কাটা রোগীর পরিমাণ নাই বললেই চলে, খুব কম। আমরা শুনি না। আমাদের এই সংগঠনের একজন সদস্য আছে, এই আমাদের উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার। এই পর্যন্ত ও আজকে এত বছরে ও কোনোদিন একটা সাপে কাটা রোগী টানিনি, খবর পাইনি। মফিজ বলতে পারবে না। আমাদের হাসপাতালে আমরা যাই, সাপে কাটা রোগীর সংখ্যা আমাদের অঞ্চলে নাই। তার একটা কারণ হচ্ছে গুইসাপ, বেজি আর শেয়াল। এদের কারণে শেয়ালও কিন্তু সাপের ডিম খেয়ে ফেলে, জানেন? গত কিছু সাপের ডিম খেয়ে ফেলে। এরাই নিয়ন্ত্রণে রাখে। এই প্রাণীগুলো যখন থাকবে না, আপনার ঘরে কালার সাপ ঢুকে যাবে, কালাচ মানুষের বিছানা ঢুকে যায়। আমাদের এই অঞ্চলে রাসেল ভাইপার ঢুকে যাবে। রাসেল ভাইপার যখন মারাত্মক আকারে ছড়া যাবে, সাতক্ষীরা চলে আসছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার এত মারাত্মক, ওই রাসেল ভাইপার যদি আপনার কামড় দেয়, আপনি হাসপাতালে যাওয়ার আগে মারা যেতে পারেন, এত মারাত্মক। আর রাসেল ভাইপারের বাচ্চা এত উৎপাদন হয় কেন জানেন? এত বেশি উৎপাদন কেন হয় জানেন? অন্যান্য সাপেরা ডিম পারে, রাসেল ভাইপার ডাইরেক্ট বাচ্চা দেয়। অন্যান্য সাপের যদি ডিম দেয়, মনে করেন যে 25টা ডিম দেয়, তার মধ্যে 5টা ফোটে, অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়, এই বাচ্চাগুলো ছড়া যায়, ওদের বাচ্চা উৎপাদনের সংখ্যা অনেক বেশি। এখন রাসেল ভাইপার মনে করেন আমাদের সাতক্ষীরা চলে আইছে, এই রাসেল ভাইপার যখন ছড়া যাবে, তখন এদেরকে কে নিয়ন্ত্রণ করবে? মানুষ পারবে না, আমরা পক্ষে সম্ভব না। এরা লুকায় থাকে, একমাত্র এরা নিয়ন্ত্রণে রাখে। এরা আর বেজি, রাইট।
এখন এরা যদি না থাকে তাহলে বিজ্ঞানীরা বলতেছে কি বাংলাদেশে এরা যত কমে যাবে তত বিষধর সাপ ছড়ায় যাবে। কারণ বিষধর সাপটা আপনি খুঁজে পাবেন না, আপনার ওরা রাতের বেলা বেরোয় শিকারে, আপনি সারা দেশের গানা খুঁজে খুঁজে ওদের দমন করতে পারবেন? সম্ভব না। এইটা এদের পক্ষে সম্ভব। এরা ওই একটা গর্তের সাপের গর্তের পাশে চুপ করে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, যে কখন বেরোয় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আপনি বসে থাকতে পারবেন না। এই প্রকৃতি এই সিস্টেম নিয়ন্ত্রণ করা সম্ভব না এদের কাছে। দুটো হ্যাঁ এরকম গোড়েলের মতো আপনার বাড়ি আছে এখন? হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ির হাঁস মুরগি খায়, এটা একটু ওদের একটা অপরাধ না? খায় না, খায় না, কিন্তু ওরা খায় না। হ্যাঁ বাড়ির মধ্যে ঢোকে না, ওরা আসে না। ভালো সবাই তাহলে খামোখা আমরা যে বাচ্চাগুলো এদেরকে মেরে হামিদার আমি প্রচুর ভয় পাচ্ছিলাম, বুঝলেন? না ভয় পান না, আমি তো ফোন দিছিল তখন খুলনায় ছিলাম, আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এটা নিষিদ্ধ। ওই ঠিক ওই সময় আমরাই একসাথে ছিলাম ওই টাইমে ওই জায়গাটা ছাগল আছে কুকুরি কামড়াইছে, এই তো আমার ওই সময় ছাগলটারে আনতে যায় এই সাইডে পুরো ফোন মেরে লাগছে, ওখানে নে মারতে দিতাম না, বুঝলেন? এখন ঘটনা হচ্ছে এই ছেলেপেলেগুলো স্কুলে পড়ে, এগুলো শিক্ষা জানে না তো, একটু হ্যাঁ, সচেতন করতে হবে। সচেতন করলে রাষ্ট্রীয় সম্পদ, তার মানে এই শিক্ষাটা ওদের ভিতরে নাই। আমাদের পরিবার থেকে আমাদের এই শিক্ষাগুলো ওই শিশুদেরকে দিতে হবে। হ্যাঁ এই পরে কারণ প্রোগ্রামগুলো আমাদের স্কুল প্রোগ্রামগুলো করলে মুরব্বীরা আপনার বিষধর সাপ নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের বিষধর সাপ নিয়ন্ত্রণ করবে এরা। আরে মানুষ দেখলি দৌড়য়, কিন্তু মানুষ আর এটা কোনো বিষ নাই, কামড়ায়ও না, এরা কামড়ায় না, খালি মানুষ দেখলি দৌড়য়, এটা লেজে বিষ নাই, এরা কামড় দিলে কিছু হয় না, যদিও কামড়ায় না এরা, কামড়াতে মানুষ দেখলি দৌড়য়, মানুষ দেখলে ওরা ভয়তে পালায়। আমি দেখেছি ওই পাশে যে এর আগে বাড়ি না দিকে বাড়ি যাইছে না কর। আবার দেখেন বিষধর সাপও কিন্তু আপনার লাগবে, ওগুলোর প্রয়োজন আছে, তার কারণ এরা অনেক ভালো, এরা নিয়ন্ত্রণ রাখে। আবার দেখেন বিষধর সাপের ব্যাপারটা দেখেন, এরা অনেক সময় এই যে আঙ্গুলের যে ফলা আছে না নখ, এই দিয়ে ওরা মাটি এরকম সেলায় সেলায় বিষধর সাপের ডিম আর বাচ্চা খেয়ে ফেলে। আবার বিষধর সাপ কি করে, ইঁদুরের গর্তের ডিজাইন এরকম না, বিষধর সাপ ঠিক এরকম স্মুথ ডিজাইন ওই ইঁদুর দমন করতে পারে। কিন্তু যেখানে কংক্রিটের ফাটল রয়েছে, সম্প্রতি দিগলে ইউনিয়ন পরিষদের নিচে কংক্রিট, ওর ফাটলের মধ্যে ঢুকছে, সাপ ঢুকছে, ওইখানের মধ্যে তো ও ঢুকতে পারবে না, ওর মধ্যে ও ঢুকতে পারবে না, ওর মধ্যে বিষধর সাপ ঢুকতে পারবে ওরকম করে, কিন্তু ও মোটা ঢুকতে পারবে না, বিষধর সাপের মধ্যে ঢুকতে পারবে। এই জন্য ওদেরও প্রয়োজন আছে, শৃঙ্খলার মধ্যে ওদেরও প্রয়োজন আছে। প্রত্যেকটা জিনিস নিয়ে যদি গভীরভাবে যে বিষধর সাপের নখ নাই, ওদের কেন নখ আছে, এইসব বন্যপ্রাণীর যে একটা সায়েন্টিফিক বিজ্ঞান আছে, এই বিজ্ঞানটা আমাদের বুঝতে হবে। আমরা দুই পায়ে হাঁটতে পারি, পৃথিবীর অন্য কোনো প্রাণী আছে আমাদের মতো সাবলীল দুই পায়ে দিয়ে হাঁটতে পারবে, ব্যালেন্স রাখতে পারবে, এক পাতে দাঁড়াইতে পারবে? চতুষ্পদ জন্তুর কথা বলতেছি, পাখিরা না, পাখিরা দুই পায়ে দিয়ে হাঁটতে পারে, আমরা চতুষ্পদ জন্তু না, আমরাও, আমাদের এই যে চার হাত পা আছে, অন্যান্য প্রাণীদেরও একই অবস্থা আছে। কিন্তু প্রত্যেকটা প্রাণীর মধ্যে আলাদা আলাদা একটা বিজ্ঞান আছে, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা কাজ আছে। এটা হচ্ছে ইকো ব্যালেন্স সিস্টেম। আমরা বিষধর সাপ যখন চাইবো না যে না আমরা বিষধর সাপ চাই না, আমরা যখন বলবো যে আমরা বিষধর সাপ চাই না, বিষধর সাপ আমাদের ঘরে ঢুকে যায়, কৃষি ক্ষেতে আমাদের ক্ষতি করে, তখন আমাদের কি দরকার হবে বলতে পারবে কেউ? আমরা যদি বলি যে আমাদের বিষধর সাপ চাই না, আমাদের কামড় দিতে পারে, আমরা মারা যেতে পারি, তাহলে আমাদের কি দরকার হবে? আমাদের এইগুলা লাগবে, সেই এলাকায় এইগুলা লাগবে, সেই এলাকায় বেজি লাগবে, শিয়াল লাগবে। যদি এরা না থাকে তাহলে সেই এলাকায় ইঁদুর দমন করতে অবশ্যই মানুষ এই বিষধর সাপ ঢুকে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এটা প্রকৃতির সিস্টেম। তোমার ঘরে ইঁদুর থাকলে তোমার ঘরে সাপ ঢুকবেই, কেউ ঠেকাতে পারবে না। তোমার কৃষি ফসলের ক্ষেত্রে যদি ইঁদুর থাকে, বিষধর সাপ ঢুকবেই। আর সেখানেও যদি একটা বই সাপ ঢুকায় দাও, বিষধর সাপ নিয়ন্ত্রণে চলে আসবে, থাকবে না। যদি একটা শিয়াল ঢুকায় দাও, ইঁদুর নিয়ন্ত্রণে থাকবে। সেখানে ইঁদুর একটা এলাকায় তুমি তোমার একটা দ্বীপের মধ্যে আটকায় রাখা হলো, সেখানে যদি খাদ্য না থাকে তুমি থাকবা? সমুদ্র ক্ষুধার যন্ত্রণা, সমুদ্র পাড়ি দিয়ে কি করবা? সে এলাকা ত্যাগ করে চলে যাবা। এখন একটা সাপরে তুমি এই এলাকায় ছাড়িয়ে দিয়ে দাও, কোনো খাবার নেই, কোথাও যে খাবার পাচ্ছে না, ওরা জীবনে রাখতে পারবে না এলাকায়, ও পালাবে এলাকা ছেড়ে, না এইখানে কোনো আমার কোনো খাবার নেই, ওই সাপ ওই এলাকা থেকে ছেড়ে চলে যাবে। ন্যাশনাল ডিসকভারিতে দেখবা যে সিংহর দল সাবানা যে মরুভূমি, সেখানে ওরা সার্ভাইভ করতেছে অথবা করতেছে,
মাইগ্রেশন করতেছে, এক এলাকা থেকে এক একটা মৌসুমে আর এক এলাকায় চলে যাচ্ছে, কারণ এই এলাকায় খাবার শেষ। এবার ওরা যে মাইগ্রেশন করে এই যে বড় বড় এই যে বুনো বলে মারা নদী আফ্রিকার নামিবিয়া জাম্বিয়া যে মারা নদী, এই বড় বড় কুমিরে খায়, প্রচুর হাজার হাজার ওয়াইল্ড বিস এগুলো পার হয়। ওরা হচ্ছে মাইগ্রেশন করে, এলাকা পরিবর্তন করে, কারণ এই এলাকার খাবার শেষ, অন্য এলাকায় যেতে হবে। প্রত্যেকটা বন্য প্রাণী একই অবস্থা, এলাকা যদি খাবার না থাকে ওরা অন্য এলাকায় চলে যাবে, কিন্তু এই এলাকায় খাবার থাকবে না। যদি ইঁদুর নিয়ন্ত্রণের জন্য এরা থাকে, যদি শিয়াল থাকে, তাহলে এরা বিষধর সাপ আসবে না, ওরা অন্য এলাকায় চলে যাবে। নিয়ম হচ্ছে সেইটা। এখন একটা জঙ্গলে সাপ থাক, কোনো সমস্যা নেই, ওখানে তো আমরা প্রতিদিন যাই না, ওখানে বিষধর সাপের প্রয়োজন আছে। আবার আমাদের এই অঞ্চলে আমরা যদি শিয়ালকে রাখি, এই ভুঁইসাপগুলোকে যদি আমরা বাঁচায় রাখি, তাহলে আমাদের এলাকায় কি থাকবে না, বিষধর সাপ থাকবে না। বিষধর সাপ কিন্তু অনেক সময় ঘুমায় থাকে, তুমি হেঁটে যাবে, তোমার পার করে পাড়া লাগতে পারে, কামড় দিতে পারে। তবে যদি ওরা যদি ভাইব্রেশন, ওদের বুকের নিচে ভাইব্রেশন সেন্সর আছে, ওরা যদি চলার পথে পায়ের কম্পনের পাড়া বুকে ওদের ভাইব্রেশন করে, যখন বুঝবে যে এই দিক থেকে